নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প মুখোশ, কলমে ডক্টর দেবানী লাহা মল্লিক। না, চাকরি ছাড়া কোনো প্রশ্নই ওঠে না। এই বাজারে লোকে চাকরি পাচ্ছে না, আর এত ভালো চাকরি ছাড়বে কেন? মেয়ে দেখতে এসে সৌভিকের মা অর্চনা দেবী যখন একথা বললেন, রুমকির মনটা তখন আনন্দে নেচে উঠল। যাক, তাহলে এরা যথেষ্ট উদারমনস্ক। বউকে চাকরি করতে না দিয়ে এরা ঘরে আটকে রাখে না। তারপর ভালো মন্দ খেয়ে হাসি গল্পের মধ্যে দিয়ে বিয়ে ফাইনাল করে ওরা বিদায় নিলেন। খুব ধুমধাম করে রুমকি আর সৌভিকের বিয়েটা হয়ে গেল। একমাত্র মেয়ে, তাই রুমকির বাবা জানকীবাবু কোনো কিছু ত্রুটি রাখলেন না। সৌভিক বড় অফিসার পদে চাকরি করে। একমাত্র বোন শাহানার বিদেশে বিয়ে হয়েছে, তবুও বছরে দুবার করে বাপের বাড়ি আসে। তার বর ওখানকার কলেজে পড়ায়। সৌভিকের মতো সেও সারাদিন ব্যস্ত। শাহানার একটা ছেলে আছে, শাহানাও একটা স্কুলে পড়ে। সে কথায় পরে আসছি। যেদিন সকালে ডিউটি থাকে সেদিন রুমকি সকালবেলা খেয়ে হাসপাতালে বেরিয়ে যায়। সে একটা প্রাইভেট হাসপাতালের নার্স। যেদিন সকালে ডিউটি থাকে সেদিন সন্ধ্যাবেলা ফিরে টুকটাক জলখাবার বানায়। কোনো দিন সৌভিকের সাথে কোথাও বেড়াতে যায়। যেদিন রাতে ডিউটি থাকে সেদিন সকালে একসাথে ডিনার করে। যেদিন দুপুরে ডিউটি থাকে সেদিন সকালটা যতটুকু পারে হাতে হাতে সংসারে কাজ করে। কাজের লোক থাকলেও অর্চনা দেবী এমনভাবে কাজের সিস্টেম করেছেন যে রুমকিকে বেশ কিছুটা সংসারে কাজ করতেই হয়। কেন যে এমনভাবে রমার মাকে দিয়ে উনি কাজ করান, রুমকি তা বুঝে উঠতে পারেন না। হয়তো রুমকিকে কিছু কাজ শেখাতে চান, হয়তো পরে যাতে সংসারের সবটা বুঝতে সুবিধা হয় তাই হয়তো এই ব্যবস্থা। নাকি বউকে একটু জব্দ করে কাজের চাপে রাখতে চান, এটাই এখনও একটা রহস্য রুমকির কাছে। কাজের আরও লোক আছে, কিন্তু সকলেই অর্চনা দেবীর কথায় ওঠে আর বসে। রুমকির কোনো কথা চলে না। যদিও বেশ হাসি হাসি মুখে মিষ্টি মিষ্টি কথা বলেন উনি রুমকির সাথে, তবু শাশুড়ির সাথে ওর গল্পটা ঠিক জমে ওঠে না। উনি ঠিক কী চান, কেমন মানুষ, সেটা বুঝতে হয়তো এখনও খানিকটা সময় লাগবে। রুমকি ওর মতো কাজে বেরিয়ে যায়। এক একদিন সৌভিক রুমকিকে গাড়িতে ছেড়ে দেয়। যেদিন রুমকি সন্ধ্যায় ফিরে আসে সেদিন এসে দেখে শাশুড়ি টিভি দেখছেন, পাড়া প্রতিবেশীর সমালোচনা করছেন, আর শ্বশুরের ভুল ধরছেন। কাজের মেয়েরা বেশি টাকা নিয়ে কাজ করছে না, ওনারা কিভাবে দুহাতে সংসার সামলেছেন, শ্বশুর শাশুড়ির সেবা করেছেন, এখনকার বউরা কত সুযোগ সুবিধা পায়, এ ধরনের কথাবার্তা চলছে। কেবলমাত্র ওনার মেয়ে শাহানা এই দুনিয়ায় একজন পারফেক্ট মানুষ। ওনার নাতির মতো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আর হয় না। হবেই তো, মা কত গুণী, সব কিছুই জানে, সব সামলে চাকরি করে। এমন এলিতেলি চাকরি না, শাহানার পয়সা সকলের কাজে লাগে। অন্যরা তো নামেই চাকরি করে, সংসারের সুরাহা কিছু হয় না। তাছাড়া কাজের লোক নেই সেখানে, শাহানার পেছনে শাশুড়ির সাহায্যের হাত নেই। ফেলে ছড়িয়ে হাত পা দুলিয়ে কাজে চলে গেলে ফিরে বাকি সবটাই নিজেকে করতে হয়। মেয়েটা কখনো এত কষ্ট করেনি, অথচ সব করছে। অন্য সবাই তো চাকরি করছে বলে মাথা কিনে নিয়েছে, এমন সব নানান কথা। রুমকি বুঝতে পারে যে এসব কথা রুমকিকে ঠেস মেরেই বলা। মনটা খারাপ লাগে। মায়ের জন্য মনটা হু হু করে ওঠে। মনে মনে ভাবে, যতই ভালোবাসুক, যতই আপন করুক, শাশুড়ি কখনো মা হয় না। সে তবু এসবে কান দেয় না। সংসারে কাজ, ঘর গোছানো, মা বাবাকে ফোন, সৌভিক কখন ফিরবে, এসব খোঁজ খবর নিয়ে একটা বই নিয়ে বসে। ক্লান্তিতে চোখ বন্ধ হয়ে যায়। সৌভিককে আদরে ঘুম ভাঙে। ছোটবেলায় ঘুমিয়ে বলে বাবা এরকম আদর করে ঘুম ভাঙাতো রুমকির। কানে কানে সৌভিক বলে, সারাদিন কত পরিশ্রম করতে হয় তোমাকে, কি দরকার চাকরি করার? আমি যা রোজগার করি, বাবা যা পেনশন পায়, তাতে তো আমাদের হেসে খেলে কেটে যায় রুম। আমার বউ এত কষ্ট করবে কেন? না, লেখাপড়া শিখে কেনই বা ঘরে বসে থাকবো, আর তুমি একা একা পরিশ্রম করবে তা কী করে হয়? বাবার পেনশন তো আর আমার নয়, দুজনকেই তো দুজনের দায়িত্ব নিতে হবে, তাই না? রুমকি বলে। সৌভিক আর কিছু বলে না। আজ একটু তাড়াতাড়ি বেরোতে পারবে হাসপাতাল থেকে? একদিন অসময়ে হাসপাতালে ফোন করে বলে সৌভিক, কেন, আজ কী আছে? একটা ভালো সিনেমার দুটো টিকিট পেলাম। সিনেমা হলের মালিক একটা কাজ নিয়ে অফিসে এসেছিলেন, দিয়ে গেলেন। ওর কাজটা করে দিয়েছি। জানো তো এই সিনেমার টিকিট কত চড়া দামে বিক্রি হচ্ছে। রুমকিরও মনটা নেচে উঠল। ও জানে হাসপাতালে ডিউটি অফ করে বেরোনো যায় না, কিন্তু সৌভিক নাছোড়বান্দা, কোনো কথা সে শুনবেই না। আমার সাথে না গেলে বুঝবো তুমি আমাকে ভালোই বাসো না। এই একটা সমস্যা, সৌভিকের কথাই শেষ কথা। যা বলবে তাই শুনতেই হবে, না হলে অশান্তি। সৌভিক বড় জেদি। অগত্যা রুমকি বলল, আচ্ছা দেখছি।
বলে ফোন রেখে দেয়। কিন্তু হাসপাতালে কি বলবে, তাড়াতাড়ি বেরোতে দেয় না, তো ডিউটি অফ করে বলতে হবে বাড়িতে এমার্জেন্সি। কোনো রকমের ছুটি ম্যানেজ করে একেবারে সৌভিকের গাড়ি করে সোজা সিনেমা হল, তারপর ডিনার করে বাড়ি ফেরা। মাঝে মাঝে এমন ছুটি মন্দ লাগে না। এর 7 দিন পর সেদিন রুমকির নাইট ছিল। বাড়ি থেকে শাশুড়ির ফোন, বৌমা তোমার শ্বশুর কেমন করছে, তুমি তাড়াতাড়ি বাড়ি এসো। শাশুড়ি কাঁদছে হাউ হাউ করে। কি করবে রুমকি, আগে একদিন বেরিয়ে গেছে, হাসপাতালের ডিউটি এভাবে অফ করা যায় না। কিন্তু রুমকি কোনো ক্রমে ছুটি নিয়ে বেরিয়ে এলো। বাড়ি এসে দেখে পরিস্থিতি তেমন কিছুই না, শরীর খারাপ হয়েছিল বাবার, এখন ঠিক আছে, উনি ঘুমাচ্ছেন। রুমকিকে হাসপাতালের ডিউটি অফ করে ডাকার মতো কিছুই না। তাছাড়া তার ছেলেও তো আছে, তাকে না ডেকে ওকে ডাকার মানে কি? হয়তো হাসপাতাল আছে বলে সে অনেকটা বোঝে। তাই রুমকি মনে মনে ভাবে, এই রকম বাড়িতে অকারণে ডেকে পাঠানোর ঘটনা 2 মাসের ভেতর 4-5 দিন ঘটল। কোন দিন শ্বশুর, কোন দিন শাশুড়ি, কোন দিন বা সৌভিক নানা ছুতায় তাকে বাড়িতে, সিনেমা হলে, মার্কেটে ডেকে পাঠাতে লাগলো। এর কিছুদিন পরে হাসপাতাল কর্তৃপক্ষ রুমকিকে জানিয়ে দিল আর আগামীকাল থেকে আসতে হবে না। রুমকির চোখ থেকে জল গড়িয়ে পড়ল। এত কষ্ট করে পাওয়া চাকরিটা ওর চলে গেল। শাশুড়ি খুব খানিক হা হুতাশ করলেন, বললেন চাকরি করা এত সহজ কথা নয় বৌমা। চাকরি করে নাচলেই হয় না, কর্তব্য পালন বড় কঠিন ব্যাপার। চাকরি করছে বটো আমার মেয়ে, একা হাতে সংসার সামলে, নাতিকে সামলে, বরকে সেবা করে, আমাদের প্রতি, নিজের দাদার প্রতি ডিউটি পালন করে কি কষ্টটাই না করছে। মুখের কাছে এক গ্লাস জল দেওয়ার কেউ নেই। সবার দ্বারা সব কিছু হয় না। তবে আমরা তোমাকে বারণ করব না, আবার চেষ্টা করে দেখো যদি কপালে অন্য চাকরি জোটে। এরপর রুমকি নতুন করে আবার চেষ্টা করতে লাগলো। সৌভিক বলে, মন খারাপ করো না রুমকি, আবার চাকরি পাবে। সত্যি কিছুদিনের ভেতরই আবার একটা চাকরির অফার এলো। ইন্টারভিউয়ের দিন সৌভিক বলল, আমি তোমাকে পৌঁছে দিয়ে যাব রুমু। রেডি হয়ে বেরোতে যাবে এমন সময় শ্বশুরমশাইয়ের চিৎকার, ও বাবু তোর মা অজ্ঞান হয়ে গেছে, শিগগির এদিকে। শাশুড়ির ঘরে ডাক্তার, ওষুধ, জলের ঝাপটা, কত কাণ্ড। প্রায় 25 মিনিট পর অর্চনা দেবী চোখ খুলে থাকালেন। ডাক্তার রেস্ট নিতে বললেন। কেন এমন হলো কেউ বুঝতেই পারল না। সৌভিক বলে, চলো চলো রুমু, তোমার ইন্টারভিউতে পৌঁছাতে দেরি হয়ে যাবে। না থাক, আমি আর যাব না, সময় পড়িয়ে গেছে, এরপর আমাকে আর ঢুকতে দেবে না। রুমকির গলা বুঝে আসছিল কান্না। ওহো, সত্যি এমন একটা কাণ্ড হলো। আচ্ছা মন খারাপ করো না, এরপর আবার সুযোগ আসবে, তুমি বরং মায়ের কাছে গিয়ে বসো। আচ্ছা আমি আসি, অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে আমার। বলে সৌভিক বেরিয়ে যায়। একরাশ হতাশা নিয়ে রুমকির শাশুড়ির কাছে গিয়ে বসে। দেখে শাশুড়ি খাটের ওপর বসে ফোনে কার সাথে কথা বলছে। রুমকি অবাক হয়ে যায়, 1 ঘন্টা আগে অজ্ঞান হয়ে যাওয়া মানুষ এখন ফোনে নর্মাল কথা বলছে কি করে। বৌমা তুমি তোমার ঘরে যাও, দরকার হলে রাখবো, এখন আমি ঠিক আছি। রুমকি নিজের ঘরে চলে গিয়েছিল। সেদিন রুমকির মনটা কেমন বিষাদ মেখে গেছিল। এমন তিক্ততা কখনো অনুভব করেনিও। মনে পড়েছিল কত কথা। ওর সেই ছোটোবেলার বন্ধু উমার সাথে যোগাযোগটা কেমন বিচ্ছিন্ন হয়ে গেল। এবাড়িতে লোকজন তেমন আসে না, বন্ধু বান্ধব এলে তো আর দেখতে হবে না। সকলে খুব বিরক্ত হয়। অষ্টমঙ্গলায় উমা এসেছিল। রুমকির সব বিয়েতে পাওয়া জিনিস গয়না ওকে দেখাচ্ছিল। বৌমা নিজের পাওয়া দামি দামি জিনিসপত্রকে বাজারি করে তুলো না। এখানে হাট বসেছে নাকি যে সব পসরা সাজিয়ে বসেছ? যারা এত দেখেনি তাদের নজর কখনো ভালো হয় না। অর্চনা দেবী ঘরে এসে বলেছিলেন, তুমি খেয়েছো উমা, কিছু মনে করো না মা, তোমাকে আমি কিছু বলিনি, ও নতুন বউ, এবারের আদব কায়দা তোকে শিখতে হবে, তাই বললাম। বউ মানুষের এত হাউড়েপনা ভালো না। উমা কি বুঝেছিল কে জানে, কিচ্ছুটি খায়নি, মাথা নিচু করে বসে থেকে চলে গেছিল। অন্ধকার মেঘের মতো মুখ, ভেতরের বড় 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 দুটো চোখ থেকে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়েছিল। তারপর উমা রুমকির সাথে আর কোনো যোগাযোগ রাখেনি, শুধু একটা মেসেজ করেছিল, তুই ভালো থাকিস, কোনোদিন আমাকে দরকার হলে ডাকতে ভুলিস না, তবে তোর শ্বশুর বাড়িতে নয়, অন্য কোথাও। একদিন রুমকি গান গাইতে বসেছিল। রুমকি যেমন নাচে তেমন গানও গায়, কিন্তু এখানে সেসবের কদর করার কেউ নেই। বসন্তকালে পড়ন্ত বিকেল, কোকিলের কুহু কুহু ডাক। উদাসী রুমকি গান নিয়ে বসেছিল সেদিন। বাবা বিয়েতে হারমোনিয়াম দিয়েছিল, কতকাল ওতে হাত পড়েনি। এখানে এত গান বাজনা কেউ পছন্দ করে না। শাশুড়ি সিরিয়াল দেখে, শ্বশুর খবর দেখে, আর সৌভিক বাড়ি থাকলে শেয়ার মার্কেট আর খেলা। তাও সাহস করে গাইতে বসেছিল। কিছুক্ষণ পরেই, এ কি বৌমা, এখানে কি যাত্রার মহরত হচ্ছে নাকি, বা ইজি নাচ হবে? এমন বিকট শব্দ করে হারমোনিয়াম বাজিয়ে গান গাইতে তোমাকে কে বলল? সৌভিক আর তোমার শ্বশুরের এত আওয়াজে মাথা ধরে যায়, তুমি জানো না?
এই হারমোনিয়াম তুমি বাপের বাড়ি রেখে আসবে, এখানে সব নাচ গানের আসর বসতে দেওয়া যাবে না। হারমোনিয়াম রেখে এসেছিল রুমকি বাপের বাড়ি। মেয়েদের স্বনির্ভর হওয়া কতটা দরকার বুঝেছিল। কত বুদ্ধি করে রুমকিকে এরা বন্দি করে ফেলেছে বুঝতে পেরেছিল স্পষ্ট। এখান থেকে বেরোবার রাস্তা খুঁজে পাচ্ছে না কিছুতেই। এরপর কেটে গেছে বেশ কয়েকটা বছর, রুমকির সন্তান হয়নি। সমস্যা ওর না, তবু কত কথাই না ওকে শুনতে হয় রাত দিন। এভাবেই কথা শুনতে শুনতে পরাধীন জীবন কাটাতে হবে কি তাকে? না, ঘুরে ওকে দাঁড়াতেই হবে। অনেকবার চাকরির চেষ্টা করেছে, কিন্তু কোনো না কোনো কারণে চাকরি তার আর করা হয়নি। চাকরি করতে গেলে যে সহযোগিতাটুকুর প্রয়োজন বাস্তব মুখে বললেও কাজে করে কেউ দেখায়নি। মাকে বলেছে রুমকি, মা আমার দম বন্ধ লাগে, আমার চারপাশের মানুষদের আমি চিনতে পারি না, তারা আসলে সবাই ভারতের মুখোশ পরে আছে, আসলে তার কেউ ভালো না, ইচ্ছে করে আমাকে চাকরি করতে দেয়নি ওরা, কারোর সাথে মেলামেশা করতে দেয়নি, এটা আমি দেরিতে হলেও বুঝেছি। কিছুতেই এই মুখোশ পরা মানুষদের আমি মানতে পারি না মা। রুমকির মা নিরুপমা দেবী বলেছেন, কী সব যাতা বলছিস রে, তোর মাথাটা খারাপ হয়ে গেল নাকি? বিয়ের 7 বছর পর বলছিস সবাই মুখোশ পরা। তোকে সৌভিক কত ভালোবাসে, শাশুড়িতে ঝগড়াঝাটি করে না, কোনো দাবি দাওয়া নেই। আর তুই কি চাস? চাকরি ছেড়েছিস, সে তো তোর নিজের সমস্যা, ওরা কি করেছে? আর তোর তো অভাব নেই যে তোকে ঘুরে ঘুরে টাকা রোজগার করতে হবে। সংসার ভাঙার ভয়ে সব মায়েরাই তো এরকমই বলেন। আর সত্যিই তো, কোনো পর্যাপ্ত কারণ তো দেখাতে পারবে না রুমকি। কি নেই ওর? বাড়ি গাড়ি প্রাচুর্য, ভালো খাওয়া, ভালো পড়া, আর কি চাই? কিন্তু শুধু এইটুকুই কি জীবন? ভালো খাওয়া পড়ার বিনিময়ে কারো কি বাঁচার অধিকার নেই? এমন একটা পরিস্থিতিতে একদিন উমা ফোন করলো। কিরে কেমন আছিস বল, আমাকে ভুলে গেছিস নাকি রে? আমি ভালো নেই উমা, আমি জানি। আমার একটা নাচের স্কুল ছিল জানিস তো, এই স্কুলের অনেক ব্রাঞ্চ, বিদেশ থেকে ডাক এসেছে আমার। একটা বিশ্ববঙ্গ সম্মেলনে অনুষ্ঠান আছে, 3 মাস বাদে ইউএসএ যাব পুরো টিম নিয়ে। অনেক বড় বড় গুণী মানুষরা আসবেন। ওখানকার স্কুলে স্কুলে অনুষ্ঠানের জন্য আমি নাচ শেখাবো। আমার সমস্ত ব্রাঞ্চের ছাত্রছাত্রীরা যাবে। বিশ্ববঙ্গ সম্মেলন বলে কথা, তুই কি যেতে চাস? আমি তোকে নিয়ে যাব, বলা যায় না এটাই তোর জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে। তোর নাম ডাক হলে সবাই তোর পায়ে এসে পড়বে। ঘুরে দাঁড়া রুমকি, তোর যন্ত্রণা আমি বুঝি, তোর জন্য আমি আছি। 3 মাস সময় আছে, নাচটা শুরু কর, গানটাও প্র্যাকটিস করবি, শ্বশুরবাড়িতে কিচ্ছু জানাবি না, তারপর দেখ কী হয়। এর ঠিক বছর 5 পর অর্চনা দেবী ফোন করে কোনো এক আত্মীয়কে বলছেন, হ্যাঁ হ্যাঁ রানী সেনই রুমকি সেন, আমার বৌমা রুমকি। শুনেছ তো, প্রখ্যাত পরিচালক তপব্রত দত্তের আসন্ন ছবিতে আমার বৌমাই নায়িকা। চারদিকে তো একেবারে হৈ হৈ পড়ে গেছে, প্রেস মিডিয়ার লোক ঘিরে আছে বৌমাকে, আমাদেরও ইন্টারভিউ নিচ্ছে। বাবু তো কদিন অফিসেই যাচ্ছে না এসব সামলাতে গিয়ে। প্রথম দিন মেয়ে দেখতে গিয়ে আমি বুঝেছিলাম এই মেয়ে একদিন বিশাল নাম করবে, সেনবাড়ির উপযুক্ত বউ হবে। আচ্ছা রাখি, পরে ফোন করছি, ফোন আসছে তো। হ্যালো মেজো পিসিমা, শুনেছেন তো বৌমার কথা? হ্যালো হ্যালো সাহানা, বৌদির ইন্টারভিউগুলো দেখছিস তো? তুই থাকলে তোকেও টিভিতে দেখাতো। গল্পটি কেমন লাগলো অবশ্য আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।